স্থানীয় সংবাদ শুনছেন বীরভূম নিউজ টিভি ইউটিউব চ্যানেল থেকে। আজকের বিশেষ খবর। লোকসভা ভোটের আগে বিজেপির পাহাড় প্রমাণ দুর্নীতির বিরুদ্ধে আওয়াজ তোলার অভিযোগে পথ খোয়ালেন অনুপম হাজরা। তবে তিনি চুপ করে থাকার পাত্র নন। পথ হারিয়ে সোশ্যাল মিডিয়ায় ফের বোমা অনুপমের। নতুন ভোটে নতুন লাইন, বিজেপি হাঁটছে মেরুকরণের রাস্তায়। বাঙালিয়ানায় শান দেওয়া শুরু তৃণমূলের সিএএ তো দিদিই হবে। লোকসভার আগে শাহী হুঁশিয়ারি, কেন বাংলা গুরুত্বপূর্ণ জানালেন অমিত। আরো সংক্রামক, আরো ক্ষতিকর, বাড়ছে করোনা সংক্রমণ। JN1 নিয়ে আরো আতঙ্ক। আফগান বোলারের বদলি হিসাবে যে বিদেশিদের নিতে পারে গম্ভীরের KKR। আসছি বিস্তারিত খবরে। বেশ কিছুদিন ধরেই বেসুরো ছিলেন বীরভূমের বিজেপি নেতা অনুপম হাজরা। কখনো দলের নেতাদের বিরুদ্ধে সোশ্যাল মিডিয়ায়, কখনো প্রকাশ্যে ক্ষোভ উগরে দিচ্ছিলেন। শেষ পর্যন্ত মঙ্গলবার অমিত শাহর বৈঠকের পরেই অনুপমকে দলের কেন্দ্রীয় সম্পাদকের পদ থেকে সরিয়ে দিল দল। তবে চুপ করে থাকার পাত্র নন তিনি। ফের বিস্ফোরক অনুপম। সোশ্যাল মিডিয়ায় অনুপম হাজরা লিখেছেন, পদ থেকে সরাবার 3 ঘন্টার মধ্যেই বার্তা, কিছু শর্ত মেনে চললে আবার সব আগের মতো। উল্লেখ্য, অনুপম হাজরাকে নিয়ে বারবার বিড়ম্বনায় পড়েছে দল। দলের বরিষ্ঠ নেতাদের পদ আঁকড়ে থাকার বিরুদ্ধে সরব হয়েছেন অনুপম। তাদের দুর্নীতি পরায়ণ বলেও কটাক্ষ করেছেন এই বিজেপি নেতা। সম্প্রতি বিশ্বভারতীতে তৃণমূলে ধর্ণা মঞ্চের সামনেও চলে এসেছিলেন অনুপম। এই ঘটনায় যে বিজেপি রাজ্য নেতৃত্ব অসন্তুষ্ট তা ইঙ্গিত মিলেছিল আগেই। সম্প্রতি সর্বভারতীয় নেতা হওয়া সত্ত্বেও কেন্দ্রীয় সরকারের তরফে অনুপমকে দেওয়া নিরাপত্তা তুলে নেয় স্বরাষ্ট্র মন্ত্রক, যা সরাসরি দেখেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। দীর্ঘদিন কেন্দ্রে Y ক্যাটাগরি নিরাপত্তা পেতেন অনুপম। শেষ পর্যন্ত দলের সর্বভারতীয় সম্পাদকের পদ থেকেই সরিয়ে দেওয়া হলো। নতুন বছর নতুন ভোট, সেই ভোটের আগে বাংলার মাটিতে পুরনো লাইনেই হাঁটতে শুরু করে দিল তৃণমূল এবং বিজেপি। তৃণমূলের হাতিয়ার বাঙালি অস্মিতা, গেরুয়া শিবিরের অস্ত্র হিন্দুত্ব এবং মেরুকরণ, যা শুরু হয়ে গেল বছর ফুরোনোর আগে থেকেই। গত রবিবার ব্রিগেডে লক্ষ্যকণ্ঠে গীতাপাঠ কর্মসূচি ছিল। তা ঘোষিতভাবে বিজেপির দলীয় কর্মসূচি ছিল না। আবার এও বাস্তব যে সেই কর্মসূচিতে বিজেপির প্রথম সারির নেতারা ওতপ্রোতভাবে জড়িয়েছিলেন। বড়দিনের আগের দিনই সম্ভবত নির্ধারিত হয়ে গিয়েছিল আরও একটি নতুন ভোট আসন্ন হলেও বাংলায় বিজেপি এবং তৃণমূল হাঁটতে চলেছে তাদের নিজেদের পরীক্ষিত এবং পুরনো লাইনেই। কলকাতার গীতাপাঠ নিয়ে সুদূর কোচবিহার থেকে রাজ্যের মন্ত্রী উদয়ন গুহ বলেছিলেন, স্বামী বিবেকানন্দ বলেছিলেন গীতাপাঠ করার চেয়ে ফুটবল খেলা ভালো। উদয়ন এককালে বামপন্থী দল ফরওয়ার্ড ব্লক করতেন। তার উক্তি নিয়ে তাকে আক্রমণ করতে গিয়ে বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার আবার বামপন্থী প্রোডাক্ট বলেছিলেন, যাকে তৃণমূল বলেছে স্বামীজির অপমান। অমিত শাহ JP নাড্ডার কলকাতা সফরের দিনেই স্বামীজির অপমানের বিরুদ্ধে হাতে ফুটবল নিয়ে রাস্তায় নেমে পড়ে যুব তৃণমূল। এহেন প্রেক্ষাপটে রাজনৈতিক মহলের অনেকেই মনে করছেন নতুন মোড়কে পুরনো লাইনেই চলতে চাইছে দুই ফুল। গীতাপাঠকে যেমন সনাতনী সংস্কৃতি বলে উল্লেখ করেছেন বিজেপি, তেমনি তৃণমূলও নামল বিবেকানন্দ ও ফুটবল নিয়ে, যে মনীষী ও খেলার সঙ্গে বাঙালির নারীর টান। 2019 সালে লোকসভা ভোটে বাংলায় আশাতীত সাফল্য পেয়েছিল বিজেপি। তারপর 2021 সালে ভোটে অনুপ্রবেশ, নাগরিকত্ব আইন সহ নানাবিধ শব্দবন্ধ প্রচারে ব্যবহার করে মেরুকরণের অস্ত্রে শান দিয়েছিল তারা। ভোটের আগে 2021 সালের 23শে জানুয়ারি নেতাজি জয়ন্তীতে ভিক্টোরিয়া মেমোরিয়ালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মঞ্চেই দুই লাইনের লড়াই সপ্তমে উঠেছিল। মমতা পোডিয়ামে দাঁড়ানো মাত্র দর্শক আসন থেকে জয় শ্রীরাম স্লোগান দেওয়া হয়েছিল। ক্ষোভে বক্তৃতা না করেই নেমে এসেছিলেন মমতা। রাজ্য নেতৃত্বের সঙ্গে বৈঠকে সংগঠনের জোরেই ভোটে জেতার নির্দেশ দিলেও বিজেপির তথ্য প্রযুক্তি শাখার বৈঠকে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার ভূমিকা নিয়ে বড় ইঙ্গিত দিলেন অমিত শাহ। রাজ্য ও জেলা স্তরে তথ্য প্রযুক্তি এবং সমাজ মাধ্যম পরিচালনা করেন যে কর্মীরা মঙ্গলবার জাতীয় গ্রন্থাগারের ভাষা ভবনে তাদের ডাকা হয়েছিল। পাশাপাশি ডাক পেয়েছিলেন সরাসরি বিজেপি না করলেও ব্যক্তিগতভাবে যারা গেরুয়া শিবিরের হয়ে প্রচার করেন তারাও। ওই সভাতেই ভাইপোর বিরুদ্ধে ব্যবস্থা কবে নেওয়া হবে তা নিয়ে প্রশ্নের মুখে পড়েন শাহ। তিনি প্রশ্নের জবাবও দেন। সভাঘরে ওঠা প্রশ্নের জবাব দিয়ে অনেক হাততালিও পান শাহ। আর শাহী বক্তৃতার মাঝেই বারংবার মমতা চোর বলে স্লোগান তুললেন মঞ্চে বসে থাকা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। প্রসঙ্গত ভাইপো বলতে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কেই বিজেপি ইঙ্গিত করে থাকে। শুভেন্দু যখন এক নাগারে ভাইপো বলে আক্রমণ করতে শুরু করেন, তখনই অভিষেক নিজে একবার বলেছিলেন যে ওরা আমার নাম নিতে ভয় পায়, তাই ভাইপো বলে। রুদ্ধদ্বার বৈঠকে শাহ তার বক্তৃতায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হাতে গ্রেপ্তার তৃণমূল নেতাদের নাম বলতে থাকেন। পার্থ চট্টোপাধ্যায়, অনুব্রত মণ্ডল, জ্যোতিপ্রিয় মল্লিকদের নাম বলার পরই কর্মীদের দিক থেকে ভাইপোর কি হবে প্রশ্ন ছুটে আসে শাহের দিকে। এরপরই শাহ হাসতে হাসতে বলেন, আমি যারা গ্রেফতার হয়ে গিয়েছেন তাদের নাম বললাম, যারা গ্রেফতার হবেন তাদের নাম তো বলিনি। এরপরই তুমুল হাততালিতে ফেটে পড়ে জাতীয় গ্রন্থাগারের সভাগৃহ। তবে তার আগে থেকেই শুভেন্দু মাঝে মাঝেই মমতা চোর স্লোগান তুলতে থাকেন। তবে একবার শাহকে বক্তৃতা বন্ধ করে দিতে হয়। শুভেন্দুর দিকে তাকিয়ে মিটি হাসতেও দেখা যায় শাহকে। 2024 সালে লোকসভা ভোটের আগে আবারও নাগরিক সংশোধনী আইন নিয়ে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে গেলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। মঙ্গলবার কলকাতায় সে জানিয়ে
জানিয়ে দিলেন কেন পশ্চিমবঙ্গকে পাখির চোখ করেছে বিজেপি, কেনই বা বাংলায় বিজেপি সরকার তৈরি করা তাদের অন্যতম প্রধান লক্ষ্য। মঙ্গলবার জাতীয় গ্রন্থাগারের ভাষা ভবনে শাহ তার বক্তৃতায় বলেন, দেশের সব রাজ্যে আমাদের ভারতীয় জনতা পার্টির সরকার তৈরি হয়, সেটাই আমাদের লক্ষ্য, কিন্তু বাংলা এদের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ, কারণ পশ্চিমবঙ্গে ভারতীয় জনতা পার্টির সরকার তৈরির মানেই হলো অনুপ্রবেশকারীদের ঢোকা পুরোপুরি বন্ধ হয়ে যাওয়া এবং অনুপ্রবেশকারীদের সিল করে দেওয়া। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী সংযোজন, বাংলায় বিজেপি সরকার তৈরি হওয়ার মানে গরু পাচার বন্ধ হয়ে যাওয়া। বাংলায় বিজেপি সরকার তৈরির মানে শরণার্থীদের সিএ এর মাধ্যমে নাগরিকত্ব দিয়ে দেওয়া। এরপর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, দিদি বেশ কয়েকবার আমাদের শরণার্থী ভাইদের বিপথে চালনা করেছেন। সিএএ হবে কি হবে না আইন বানিয়ে থেমে যাওয়া নিয়ে কথা বলেন। আজ আমি আপনাদের সবার সামনে বলে যাচ্ছি, সিএএ এই দেশের আইন, একে কেউ রুখতে পারবে না, সবাই নাগরিকত্ব পাবেন। বীরভূম নিউজ টিভি ইউটিউব চ্যানেলের তরফ থেকে করোনা ভাইরাসের সংক্রমণের হাত থেকে নিজেকে সুস্থ রাখতে মাস্ক ব্যবহার সহ যথাযথ নিরাপত্তা ব্যবস্থা নিতে অনুরোধ করা হচ্ছে। JN1 করোনা সংক্রমণ নিয়ে আরো আতঙ্ক বাড়ছে, কারণ ক্রমে সংক্রমণ বাড়ছে এই করোনার প্রজাতির, আর তাতেই চিন্তা বাড়ছে প্রশাসনের। নতুন প্রজাতির করোনার সর্বোচ্চ সংক্রমণ ঘটেছে কর্ণাটকে। AIIMS প্রাক্তন ডিরেক্টর ও সিনিয়র পালমোনোলজিস্ট রণদীপ গুলেরিয়া জানিয়েছে, করোনার এই বিশেষ প্রজাতিটি আরো অনেক বেশি সংক্রামক, এটি দ্রুত ছড়িয়ে পড়ছে, এটি ক্রমে প্রধান ভ্যারিয়েন্ট হয়ে দাঁড়াচ্ছে, এটি আরো বেশি সংক্রামক হয়ে দাঁড়াচ্ছে। তিনি আরো বলেছেন, এই প্রজাতির সংক্রমণের ফলে ইনফেকশন লোড বাড়ছে বেশি এবং হসপিটালাইজেশনও বাড়ছে। এর ফলে উপসর্গ হিসেবে দেখা যাচ্ছে জ্বর, ঠান্ডা লাগা, গলা ব্যথা, নাক দিয়ে জল পড়া ও গা ব্যথা। তিনি আরো বলেছেন, আমাদের উচিত এমন একটি ভ্যাকসিন তৈরি করা যেটির প্রভাব থাকবে সমস্ত রকম ভাইরাসের প্রজাতির ওপর। ওমিক্রন ভাইরাসের একটি প্রজাতি হলো JN1। তার আগে একটি সমীক্ষা দেখতে হবে, সেখানে দেখতে হবে আদৌ এই ভ্যাকসিন কাজ করছে কিনা। JN1 এর উপর ইতিমধ্যে উত্তরপ্রদেশ, কর্ণাটক ও মিজোরামের মতো একাধিক রাজ্যে একাধিক সতর্কতা জারি করা হয়েছে। উত্তরপ্রদেশের একাধিক স্থানে করোনা বিধি মানতে নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া মিজোরামে উৎসবের মরশুমে করোনা বিধি মেনে চলতে বলা হয়েছে। কর্ণাটকে করোনা বিধি মানতে বলা হয়েছে। চালু হওয়ার মাত্র 4 মাসের মধ্যেই রাজ্য সরকারের কর্মসাথী প্রকল্পে 20 লক্ষ পরিযায়ী শ্রমিক নাম নথিভুক্ত করেছেন। পরিযায়ী শ্রমিকদের তথ্য ভান্ডার তৈরি করে তাদের নিজের এলাকায় কাজের সন্ধান দিতে গত সেপ্টেম্বর কর্মসাথী প্রকল্পে তাদের নাম নথিভুক্ত করার কাজ শুরু হয়। সপ্তম দুয়ারে সরকার কর্মসূচিতে নথিভুক্ত হয়েছেন 14,25,000-এর বেশি পরিযায়ী শ্রমিক। অষ্টম দুয়ারে সরকার কর্মসূচিতেও তাদের নাম নথিভুক্তের কাজ চলেছে। শিবির শুরু হওয়ার আগে 1 ডিসেম্বর কর্মসাথী প্রকল্পের আওতায় পরিযায়ী শ্রমিকদের নাম নথিভুক্তকরণের কারণে গতি আনতে রাজ্য সরকার বিশেষ অভিযানে নামে। বাড়ি বাড়ি গিয়ে পরিযায়ী শ্রমিকদের নাম নথিভুক্ত করা হয়। এই উদ্যোগের ফলে অল্প সময়ের মধ্যে আরো 6 লক্ষ শ্রমিকের নাম নথিভুক্ত করার কাজ সম্পন্ন হয়েছে বলে শ্রম দপ্তর সূত্রে জানা গেছে। ভুয়ো জাতিগত শংসাপত্র চিহ্নিত করতে জেলায় জেলায় বিশেষ আধিকারিক নিয়োগ করা হচ্ছে। ব্লক পিছু একজন করে অ্যাডিশনাল ইন্সপেক্টর নিয়োগ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সব মিলিয়ে সারা রাজ্যে 250-র কাছাকাছি আধিকারিক নিয়োগের পরিকল্পনা রয়েছে। অবসরপ্রাপ্ত অনগ্রসর শ্রেণী কল্যাণ বিভাগের ইন্সপেক্টর, সরাসরি দফতরের এক্সটেনশন অফিসার, হেড ক্লার্ক এবং আপার ডিভিশন ক্লার্কদের এই কাজে নিয়োগ করা হবে। প্রতি মাসে তাদের সাম্মানিক দেওয়া হবে 12,000 টাকা। অভিজ্ঞতা থাকায় অনগ্রসর শ্রেণী কল্যাণ দফতরের অবসরপ্রাপ্তরা নিয়োগে অগ্রাধিকার পাবেন। এই মর্মে ইতিমধ্যেই রাজ্যের একাধিক জেলায় বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখনো পর্যন্ত যত ভুয়ো শংসাপত্র বিলি করা হয়েছে সেগুলি খতিয়ে দেখে এই আধিকারিকরা প্রয়োজনে তা বাতিল করার সুপারিশ করতে পারবেন। সংস্কারের পর হাওড়ায় আঞ্চলিক রেল মিউজিয়ামের গতকাল উদ্বোধন করেন পূর্ব রেলের জেনারেল ম্যানেজার অমর প্রকাশ দ্বিবেদী। রেলের উন্নয়নের ইতিহাসকে তুলে ধরার পাশাপাশি নতুন একটি রেল কোচ রেস্তোরাঁও চালু হয়েছে। দর্শনার্থীরা সাশ্রয়ী মূল্যে এই রেস্তোরাঁয় সুস্বাদু খাবার পেতে পারেন। আর্টিফ্যাক্ট গ্যালারি এবং অ্যাম্পি থিয়েটারটিরও সংস্কার করা হয়েছে। যে কোনো সংস্কৃতি কিংবা সামাজিক অনুষ্ঠানে এটি ব্যবহার করা যাবে। এই মিউজিয়াম থেকে বার্ষিক 26,50,000 টাকা আয় হবে বলে মনে করা হচ্ছে। খোদ পঞ্চায়েত প্রধানের মহল্লাতেই নেই স্কুল। প্রাথমিক পড়তে খুদেদের পাড়ি দিতে হয় কম বেশি 2 কিলোমিটার পথ, আর সেই পথে রয়েছে নদী, আবার নদীতে সেতু নেই। বর্ষাকালে তাই দিনের পর দিন স্কুলে যাওয়া হয় না ওদের। সোমবার বড়দিন উপলক্ষে স্কুলে ছুটি ছিল, ওই ফাঁকে এদিন নিজের গ্রামে স্কুলের দাবিতে র্যালি করে আলিপুরদুয়ার জেলার বীরপাড়া থানার দলমোড়া চা বাগানের বাঁশবাড়ি লাইনের খুদে পড়ুয়ারা। অবশ্য ওদের সঙ্গে ছিলেন স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা। স্থানীয়রা জানান, প্রাথমিকের পর হাই স্কুলে পড়তে এলাকার ছেলে মেয়েদের যেতে হয় রামঝোড়া চা বাগানের হাই স্কুলে। নেপালি মাধ্যমের হাই স্কুল রয়েছে 5 থেকে 6 কিলোমিটার দূরে
জুড়ে বীরপাড়ায়। এদিকে প্রাথমিকের পর ড্রপ আউট ছেলে মেয়েদের অনেকেই বিপদগামী হচ্ছে, কেউ নেশায় আসক্ত হচ্ছে, আবার কেউ বেআইনিভাবে টাকা রোজগার করতে নামছে। একমাত্র এলাকাবাসীর শিক্ষায় অগ্রগতি উঠতি প্রজন্মের বিপদগামী হওয়া আটকাতে পারে বলে বক্তব্য তাদের। গত অক্টোবর মাসে সিপিএম এর যুব সংগঠন ডিওয়াইএফআই ঘোষণা করেছিল কোচবিহার থেকে কলকাতা পর্যন্ত ইনসাফ যাত্রার শেষে 2024-এর 7ই জানুয়ারি ব্রিগেডের সভা হবে। গত শুক্রবার যাদবপুরে শেষ হয়েছে সেই ইনসাফ যাত্রা, কিন্তু মঙ্গলবার পর্যন্ত ব্রিগেডের সভা করার জন্য ফোর্ট উইলিয়ামের তরফে প্রয়োজনীয় অনুমতি পাননি মীনাক্ষী মুখোপাধ্যায়েরা। ফলে সংগঠনের মধ্যেই ধোঁয়াশা তৈরি হয়েছে আদৌ ব্রিগেড সভা হবে কি না তা নিয়ে। মঙ্গলবার সিপিএম রাজ্য দফতরের সাংবাদিক সম্মেলন করে দলের রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম বলেছেন, 7 তারিখ ব্রিগেডের জন্যই মানুষ জড়ো হবেন। কেন্দ্র ও রাজ্য মিলে ওই সমাবেশ আটকাতে চাইছে, কিন্তু অনুমতি না মিললে বুধবার থেকে শুরু হচ্ছে সিপিএম এর দুদিনের রাজ্য কমিটির বৈঠক। সূত্রের খবর, ব্রিগেডের অনুমতি একান্তই না পাওয়া গেলে এই বৈঠকের প্রথম বা দ্বিতীয় দিনে ব্রিগেডের বিকল্প মাঠ বা সভাস্থলের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে নেবে আলিমুদ্দিন স্ট্রিট। প্রকাশ্যে কিছু না বললেও দলের অনেকেই ঘরোয়া আলোচনায় ইতিমধ্যেই কয়েকটি বিকল্প জায়গার কথা বলা শুরু করেছেন। কেউ বলেছেন ভিক্টোরিয়া হাউসের সামনে সভা করা হোক, কারো বক্তব্য শহীদ মিনারে হোক ইনসাফ সভা, তবে ব্রিগেডের দিন বদলানোর পক্ষপাতী নন কেউ। সিপিএম নেতৃত্বের বক্তব্য, দিন বদল করা সম্ভব নয়, কারণ ব্রিগেডে জমায়েত তৈরির জন্য ইতিমধ্যেই জেলাগুলি গাড়ি বাস বুক করে ফেলেছে। প্রচারও চলছে জোর কদমে। লোকসভা ভোটের আগে রাজ্য বিজেপি নেতৃত্বকে কি কিছুটা হতাশ করে গেলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ? কারণ মঙ্গলবারের কলকাতা সফরের ফাঁকে বৈঠকে তিনি স্পষ্ট করে বুঝিয়ে দিয়েছেন, কেন্দ্রীয় সরকার বা কোনো তদন্তকারী সংস্থার উপরে নির্ভর করে নির্বাচনে লড়ার কথা ভাবলে চলবে না। রাজ্য নেতৃত্বকে নিজেদের জোরেই ভোট লড়তে হবে। তৃণমূলের মোকাবিলায় সংগঠন মজবুত করেই ভোটে নামতে হবে। কেন্দ্রীয় নেতৃত্ব পাশে আছেন, কিন্তু কেন্দ্রীয় সরকার নয়। অনেকের মতে শাহের এই বার্তা রাজ্য বিজেপি নেতৃত্বের কাছে হতাশাজনক, কারণ দীর্ঘদিন ধরেই তৃণমূলকে দুর্বল করতে কেন্দ্র কড়া পদক্ষেপ করবে বলে আশা করেছিলেন তারা। বিভিন্ন সময় বিভিন্ন তারিখ নিয়ে বিস্তর আলোচনা হলেও সবুরে মেওয়া ফলেনি। বিজেপি সূত্রের খবর, মঙ্গলবার সেই বার্তাই আবার স্পষ্ট বুঝিয়ে দিয়েছেন শাহ, যার মর্মার্থ সংগঠন শক্তপোক্ত করে তৃণমূলকে রাজনৈতিকভাবে হারাতে হবে। সোমবার মধ্যরাতে কলকাতায় আসেন শাহ, তার সঙ্গেই আসেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। সকালে বড়বাজারে গুরুদ্বারা এবং কালীঘাট মন্দিরে পুজো দিয়ে যান দুজনে। সঙ্গে ছিলেন রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার এবং বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এরপরে দুপুর থেকে বিকেল পর্যন্ত মধ্যাহ্নভোজ এবং বৈঠক চলে নিউ টাউনের হোটেলে। সেখানে মূলত ডাকা হয়েছিল রাজ্য বিজেপি সাংগঠনিক বিষয় যারা দেখেন তাদের। সুকান্ত শুভেন্দু ছাড়াও ছিলেন 5 জন সাধারণ সম্পাদক। উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক অমিতাভ চক্রবর্তী এবং যুগ্ম সাধারণ সম্পাদক সতীশ দন্দ। আসছি খেলার খবরে। আফগানিস্তান ক্রিকেট বোর্ড এনওসি না দেওয়ায় আইপিএল এ কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলার সম্ভাবনা কমেছে মুজিবুর রহমানের। দেশের কেন্দ্রীয় চুক্তিতে সই না করায় সমস্যায় পড়েছেন মুজিব। এই পরিস্থিতিতে আইপিএল এর আগে মুজিবের পরিবর্তে হিসাবে 3 জন বিদেশি ক্রিকেটারকে নিতে পারে কেকেআর। তালিকায় কারা রয়েছেন? দক্ষিণ আফ্রিকার এই বাঁহাতি লেগ স্পিনার বিশ্বের বিভিন্ন দেশের লিগে খেলেন, দেশের হয়েও বিশ্বকাপে খেলেছেন। 20-20 ক্রিকেটে বেশ সফল বোলার শামসি, তাই তাকে মুজিবের পরিবর্তে হিসাবে নিতে পারে কেকেআর। শামসি থাকলে চাপ কমবে সুনীল নারায়ণেরও। স্থানীয় সংবাদ শেষ হলো।